আমি পুরান ঢাকার সূত্রাপুরে থাকি। 2009 সালের দিকে একটা বাড়িতে শিফট হই আমরা। বাড়িটা বেশ সুন্দর ছিল। সেটা ছিল নির্মাণাধীন একটি বাড়ি। আমরাই প্রথম ভাড়াটিয়া। প্রত্যেক তলায় 3টি ইউনিট। আমরা দক্ষিণ দিকটি নেই। বাড়িটি সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু তারপরেও বাড়িটার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছিলাম। আমাদের বারান্দা দিয়ে ওইখানকার সুপরিচিত একটি এতিমখানা দেখা যেত, যেটা ছিল মেয়েদের এতিমখানা। সেখানে মাঠ ছিল, মাঠের পাশে দেয়াল সংলগ্ন মাজার, এবং সেখানে ছিল বিরাট আকারের গাব গাছ। গাব গাছটার এমন আকার ছিল যে কেউ ভয় পেয়ে যাবে। পরে আমরা আরও জানতে পারি যে এই বাড়ি তৈরি করার জন্য আমাদের বারান্দা বরাবর একটা তাল গাছ কেটে ফেলা হয়। এই তাল গাছ নাকি কেউ কাটতে পারছিল না। যে কেটেছিল সে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমরা অবশ্য এগুলো মোটেও বিশ্বাস করিনি। এমনকি বাড়ির মালিকের স্বপ্নে গাছ নাকি শাস্তি দাবি করেছিল, এবং স্লিপ ওয়াক করে বাড়িওয়ালা নাকি নিজেকে ছাদে আবিষ্কার করেছে বহুবার। আমরা এগুলো আমলে নিইনি। বাড়িতে ওঠার পর বেশ কিছু অভিজ্ঞতা আমাদের সাথেও হয়েছে, যেমন দরজা ধাক্কা দেওয়া, কাউকে ডাক দেয়া, বারান্দার গ্রিলগুলো ঝাঁকানো। খুব কম হতো অবশ্য এমন ঘটনা, তাই মনের ভুল ভেবে ইচ্ছে করে উপেক্ষা করতাম। আমার সাথে ঘটনা ঘটা শুরু হয় 2015-র দিকে। এক শুক্রবারে আমি রেডিও শুনছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম আপু ঘুমিয়ে গেছে, আমি একা জেগে আছি। আমি একটু ভীতু স্বভাবের, তাই খানিকটা ভয় পাই। প্রায় 1:30টার দিকে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি অস্থির লাগছিল। তাই সব ভয় ভীতি দূর করে উঠে বসি আর ইয়ারফোনে জোরে গান ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটটি তখন রিনিউ করা হচ্ছিল, তাই বারান্দাওয়ালা রুমে আমাদের শিফট করতে হয়। বারান্দায় দাঁড়ানোর কতক্ষণ পর টের পেলাম আমার সাথে আরো কেউ আছে। গান অনেক জোরে ছিল, তাও শুনতে পাচ্ছিলাম না। রেডিও ফ্রিকোয়েন্সিও পাচ্ছিলাম না। কানের কাছে ফিস ফিস শব্দ হচ্ছিল। অনেক ঘাবড়ে যাই। ফোন রেখে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ি। বেশ গরম লাগা শুরু হয়। হঠাৎ আপুর ঠান্ডা হাত আমার উপরে পড়ল। কিছুটা স্বস্তি বোধ করলাম। যেহেতু নিচে বেডিং করা ছিল, তাই বারবার হাত মেঝেতে পড়ে যাচ্ছিল। আমার হাতটা মেঝেতে পড়েছিল, কিন্তু হঠাৎ আমার হাতকে কে যেন 3 আঙুল দিয়ে খামচে গেল। আমি প্রচুর ভয় পেয়ে যাই। চিৎকার করতে চেয়েও করতে পারিনি। লাইট চালিয়ে দেখি ডান হাতে 3টি নখের আঁচড়। আরো খেয়াল করলাম আপু আমার বিপরীত দিকে মাথা দিয়ে শুয়ে আছে। এর মানে সেই ঠান্ডা হাতটি আপুর ছিল না। সারা রাত আমার ঘুম আসলো না। সকালে বিষয়টা সবাইকে জানালে সবাই হেসে উড়িয়ে দেয়। আজও কেউ বিশ্বাস করেনি এই ঘটনা, কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে অবস্থাটা কেমন হয়। এর প্রায় 2 বছর পর আমার সাথে আজব ঘটনা ঘটা শুরু করে। জেএসসি পরীক্ষা শেষ, প্রায় 2 মাসের ছুটি। বেশ বই পড়া আর গান শোনা শুরু করলাম। বড় আপুর অ্যাডমিশন এক্সামের জন্য কোথাও ঘুরতে যাইনি। বাসায় থাকতে হতো সারাদিন, তাই ছাদে ছোট্ট একটা বাগান করি। সেখানেই বেশিরভাগ সময় কাটাতাম, গান শুনতাম, বই পড়তাম। কিন্তু এক সন্ধ্যায় আমি দেরি করে গাছে পানি দিতে উঠি তখন আবার অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেদিন আবহাওয়া গুমোট ছিল। হঠাৎ খেয়াল করলাম এতিমখানার পেছনে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। এত দূর থেকেও বুঝতে সমস্যা হলো না। খুবই বিরক্তি লাগলো। কালো শার্ট পরা 20-21 বছর বয়সে এক ছেলে মনে হলো। শীতকালে রাত তাড়াতাড়ি হয়, বেশ অন্ধকার হয়ে আসছিল, তাই ছাদে থাকাটা ভালো মনে হচ্ছিল না। সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম ছেলেটা আমার দিকে ইশারা করছে কিছু। আমি কোনো বখাটে ছেলে ভেবে উপেক্ষা করলাম। সেই রাত থেকে আজব জিনিস ঘটা শুরু হলো। সেই রাতে স্বপ্ন দেখি সেই ছেলেটি সেই ছাদে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসছে।
ছেলেটির চেহারা আমার খুব পরিচিত, কিন্তু মনে পড়ছিল না কে। কিন্তু স্বপ্নে আমি বেশ ভয় পাচ্ছিলাম। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখ ভেদ করে যাচ্ছিল। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। সেদিন সকালে জানতে পারলাম আমরা বাড়ি বদলে ফেলব। এই বাড়িতে আমাদের আর হচ্ছে না, বেশ ছোট হয়ে গেছে। আমার বেশ খারাপ লাগা শুরু করলো। নিজের অজান্তেই কেন জানি সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। আজব ব্যাপার হলো, তাকানোর কিছু সময় পর আমি তাকে দেখতে পেতাম। একবার দুবার না, বেশ কয়েকবার এমন হলো। আমি তাকে দেখতে পেতাম। মাথা চিনচিন করে ব্যথা করে উঠত। মনে হতো কে যেন আমার কানের সামনে ফিস ফিস করে কিছু বলছে। আমি চিৎকার করে উঠতাম। এই অবস্থা দেখে আম্মু আমাকে বই পড়া কমিয়ে দিতে বলল আর গান শুনতে নিষেধ করল। বলতো অতিরিক্ত গল্পের বই পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এগুলো বন্ধ করেও কিছু হলো না, বরং আরো বাজে অবস্থা হলো। সারাদিন সেই বিল্ডিংয়ে তাকিয়ে থাকতাম। কেউ জিনিসটা খেয়াল করতো না। সেই ছেলেটিকে আর কেউ দেখতে পেত না। বেশ অসুস্থ হয়ে পড়লাম আমি। একদিন স্বপ্নে দেখলাম ছেলেটি বাসায় এসেছে, কিন্তু দেখা না করেই চলে গিয়েছে আমার সাথে। তবে আমাকে বেশ কিছু কাগজে লেখা চিঠি দিয়ে যায় সে স্বপ্নে, যাতে অন্যরকম বর্ণে লেখা থাকে। আমি পড়তে যাব, সেই সময় আপু সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। ঘুম ভেঙে মন খারাপ হয়ে যায়। আফসোস হয়, যদি পড়তে পারতাম চিঠিগুলো। সেদিন আমাদের বাসায় আমার মামাতো ভাই আসলো। সে যথেষ্ট রিলিজিয়াস এবং আমাকে বেশ আদর করে। সে আমাকে দেখেই বেশ চিন্তিত হয়ে পড়ে। অনিচ্ছা সত্ত্বেও সব খুলে বললাম। ভাই শুনে বলল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বদলাতে। বাজে কিছুর নজর পড়েছে আমার উপর। সেদিন রাতে আবার সেই ছেলেকে স্বপ্নে দেখি। আমি ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছি। ছেলেটি তো হাত বাড়িয়ে আমাকে ডাকছে। হঠাৎ আমার ভাই এসে আমাকে নামায় আর চড় মারে। এই দেখে সেই ছেলেটি হিংস্র পশুর মতো হুঙ্কার করে ওঠে আর দৌড়ে ছুটে আসতে থাকে। পাশের রুম থেকে ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙল। চেহারা দেখে মনে হলো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আমি কিছু জিজ্ঞেস করা মাত্র ভাই আমাকে দেখে আরো ভয় পেল। কিছু না বলে চলে যায় ভাইয়া সেদিন। পরে ফোন করে সব বলে। আমি অবাক হয়ে গেলাম, একই স্বপ্ন দুজন কিভাবে দেখি। আমার ঘুমোতে ভয় করছিল। ভাবলাম না, ঘুমাবো না। রাত জেগে রইলাম, কিন্তু না ঘুমিয়ে কি থাকা যায়? সেই রাতেও স্বপ্ন দেখি সেই ছেলেটি আমার কাছে আসে, আমার নাম জিজ্ঞাসা করে। আমি বলি, সে খুব খুশি হয়। আমাকে আমার নাম লেখার অদ্ভুত নিয়ম শেখায় সে। সেটা তার হাতে লিখতে বলে। আমি উল্টো তাকে তার নাম জিজ্ঞেস করি। সে বলে, তোমার ডান হাতে লেখা আছে। আমার ঘুম ভেঙে গেল। হাতে লেখা খোঁজা শুরু করি, পাই না। মনে মনে ভাবলাম, এটা স্বপ্ন, সত্যি কেন ভাবছি? আমি কি পাগল হয়ে গেলাম? অনেক বিরক্ত লাগলো। পরের দিন ভাই আমাকে নিয়ে গেল মামার বাড়িতে। ওখানে এসব কিছুই হয়নি। ভাবলাম হয়তো ঠিক হয়ে গেছে। তবুও কিন্তু রয়ে যায়। বাসায় ফিরলাম। অনেক কাজ। বাড়ি পাল্টানোর আগের রাতে যা ঘটল তা আমি কখনো আশা করিনি। বেশ ক্লান্তি নিয়ে ঘুমোতে যাই। শোয়া মাত্র ঘুম চলে আসে। স্বপ্নটা এবার স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যি এক ভয়ঙ্কর বাস্তবতা। আমি সেই বিল্ডিংয়ের ছাদে লুটিয়ে পড়ে আছি। মনে হচ্ছিল সেই বিল্ডিংটি পৃথিবীর সবচেয়ে বড় আর উঁচু বিল্ডিং। চাঁদ আমার মাথার উপর, দাঁড়ালে মাথায় ঠেকবে। সাধারণ চাঁদ নয়, সবুজ রঙের চাঁদ। আশপাশ থেকে অসহ্য বিকট গন্ধ আর কোঙানের শব্দ। আবার কিছু মন্ত্র আর অচেনা সুরের গান। চারিদিকে সবুজ রঙের আলো। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল শরীর অবশ হয়ে গেছে। আমি আর্তনাদ করে যাচ্ছি, কেউ নেই আশেপাশে। তারপর দেখি সেই ছেলেটি, মাথা থেকে পা পর্যন্ত কালো, সবুজ চোখ, আমার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসছে। কখনো ভাই, কখনো বাবা, কখনো
আকর্ষণীয় চেহারা নিয়ে আমার দিকে হেঁটে আসছে আর হাসছে। ঠান্ডা পরিবেশে আমি পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিলাম। আমার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার দিকে একটি অনুচ্চারিত শব্দ করলো আর একটা ছুরি ছুঁড়ে দিল। ইশারা করলো তাকে মারতে অথবা নিজেকে। আমি বোধ শক্তি হারিয়ে ফেলেছি মনে হচ্ছিল। সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। দেখতে পেলাম ছুরিটা আমার হাতের রগে ধরে আছি। সে কালো জিনিসটা দুই পাটির সূচালো দাঁত বের করে হাসছে। হঠাৎ দূর থেকে হালকা আলো আমার চোখে পড়ে। তখন আমি চিৎকার করার শক্তি পেলাম আর ছুরিটা সেই কালো সত্তাকে ছুঁড়ে মারার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেটা আমার বাবার রূপ ধারণ করে। এই সময় আমি ভয় পেয়ে যাই। একটু পর সেটা আবার আমার ভাইয়ের রূপ নেয়। ছেলেটা হাঁটু গেড়ে বসে কান্না শুরু করলো। আমি সাহস করে উঠে বসি। সামনে যেতেই দেখি ছেলেটা একটা কুকুর বা শিয়াল ধরনের কিছুর মতো একটা পরিণত হলো। বিকট চিৎকার করে হাসতে লাগলো। আমি ছুরিটা ছুঁড়ে মারি ওটার দিকে। তখন সেটি থেমে গেল। সেটির মুখ থেকে কালো প্রজাতির বাদুড় বের হতে লাগলো। এই পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। চারিদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল অন্ধকার আমার নাক মুখ দিয়ে ঢুকছে। আর কিছু দেখতে পেলাম না। এরপর আমি নিজেকে বিছানায় ফিরে পাই। অনেক জ্বর নিয়ে ছটফট করছিলাম এবং তখনও সেই বিকট গন্ধের রেশ আমি পাচ্ছিলাম। এরপর থেকে আমি আজ পর্যন্ত স্বাভাবিক আছি। তবে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার তিক্ত সাক্ষী হয়েছে আমি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা।